সপ্তাহে আলোচনা করেছিলাম ইকোসিস্টেম, এনভায়রনমেন্ট এবং ইকোলজি, ইকোসিস্টেম এই সম্পর্কে। তো আজকেও আমরা ইকোসিস্টেমকে আরেকটু ভালোভাবে জানবার চেষ্টা করব, আহ মানে আরেকটু ডিটেইল এবং পরিবেশের উপাদান হিসেবে এখানে গত সপ্তাহের যে আলোচনা বলা তার ধারাবাহিকতায় ইকোসিস্টেমকে আরেকটু বেশি করে জানা, এবং এরপর আলোচনা হবে ফুড চেইন নিয়ে, এবং সবশেষ আমরা আজকের আলোচনা করব পরিবেশের সাথে মানুষের সম্পর্ক। এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, অর্থাৎ মোটামুটি তিনটা পর্বে বা তিনটা বিষয়ে আজকের আলোচনা থাকবে। ইকোসিস্টেম একটু ডিটেইল জানা, ফুড চেইন, এবং এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান বিং। তো ইকোসিস্টেম আমরা গত সপ্তাহে মোটামুটি আলোচনা করেছি, আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা দেখি বাড়তি যে আলোচনাগুলো আসে সরাসরি আমরা শেয়ার স্ক্রিন থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা উপরেও দেখিয়েছি ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমের কন্টিনিউ অংশ, অর্থাৎ গত সপ্তাহের সাথে মানে বাড়তি যোগ। এখানে আমরা একটা ছকের মাধ্যমে একবারে দেখানোর চেষ্টা করেছি যে কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলো কি কি, সেইটিকে আমরা একটা ছকে এখানে নিয়ে আসার চেষ্টা করছি। গত ক্লাসে যেমন একজনের আলোচনা ছিল যে জৈব অজৈব বা সজীব উপাদান মানে কোনটাকে কিভাবে আলাদা করা যায়। তো এখানে আরো স্পেসিফিক আলাদা করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গত সপ্তাহে আমরা উদাহরণ সহ আলোচনা করছি। তো এইখানে যেটা আমরা দেখি প্রধানত দুই ভাগে আমরা প্রথমত দেখিয়েছি যে পরিবেশের উপাদান প্রথমত জড় বা অজীব উপাদান, আর একটা হচ্ছে সজীব উপাদান। জড় বা অজীব উপাদানের মধ্যে যেগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে অজৈব, জৈব এবং জলবায়ু। এখন অজৈব, যেটি অজৈবর একটা ভাগ আছে এখানে। অজৈবটা প্রথমত আমরা যেটা দেখি যে মাটি, পানি, খনিজ লবণ, বাতাস, অন্যান্য সব মৌলিক পদার্থ, এগুলো হচ্ছে অজৈব উপাদান পরিবেশের, যা জড় বা অজীব উপাদানের অংশ। আর একটা অংশ আছে জড় বা অজীব উপাদান, সেটা হচ্ছে জৈব। জৈব কি? জীবের মৃত্যু বা পচা, গলিত দেহাবশেষ, বর্জ্য পদার্থ, রেচন ইত্যাদি। অর্থাৎ মারা যাওয়ার পরে একসময় যেটা মানে প্রকৃতিতে মিশে যায়, বা অনেক সময় তার বিশেষ কোনো অংশ, যেমন আমরা অনেক সময় বলি যে জৈব জ্বালানি যেগুলো, মানে কি বলে, জীবাশ্ম জ্বালানি বা জৈব জ্বালানি। সেই জৈব জ্বালানি আমরা যে মানে তার মূল উৎস হচ্ছে বিভিন্ন সময় যে মৃত প্রাণী, সেইগুলো পরিবেশ বা সেগুলো খনিতে জমে একসময় সেখান থেকে এই জৈব জ্বালানি গুলো তৈরি হয়। তো এইটা আর একটা অংশ অজীব উপাদান। অজীব উপাদান থেকে জৈব, জৈব থেকে এইগুলো হচ্ছে সেই উপাদান। আর একটা জলবায়ু। জলবায়ুর মধ্যে আমরা যে বিষয়গুলো পাই পরিবেশের উপাদান হিসেবে, সেগুলো হচ্ছে আবহাওয়া, আলো, ভূপ্রকৃতি, মাটির অবস্থা, আবহাওয়া ইত্যাদি। আবহাওয়াটা দুইবার আসছে এখানে, এটা মানে ভুল আহ, লেখা হয়েছে বলা যায়। কিন্তু মূল বিষয়টা যেই যে আবহাওয়া, আলো, ভূপ্রকৃতি, মাটির অবস্থা, এগুলো এই, তাহলে এই যে সবকিছু মিলা যেটা প্রথমাংশে বললাম, এটা হচ্ছে পরিবেশের জড় বা অজীব উপাদান। আর এবারে যদি আমরা সজীব উপাদান দেখি, সজীব উপাদান মূলত বিভিন্ন রকমের প্রাণী। সেই প্রাণীগুলোর মধ্যে কয়েকটা প্রথম ধরন যেটা আমরা দেখি, একটা হচ্ছে উৎপাদক, আর একটা হচ্ছে খাদক, আর একটা বিয়োজক, আর একটা হচ্ছে পরিবর্তক। এইগুলো পরবর্তী আলোচনা আমরা একটু জানতে পারবো যে কোনটা উৎপাদক, কোনটা বিয়োজক, কোনটা খাদক। এই সজীব উপাদান গুলোর মধ্যে আবার খাদক শ্রেণী, তাকে আবার কয়েক ভাগে, যেহেতু আমরা পরবর্তীতে ফুড চেইন নিয়ে আলোচনা করবো, যার জন্য এটি এখানে প্রাসঙ্গিক। তো খাদক শ্রেণীর মধ্যে আবার আছে প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদক। এই হচ্ছে মোটামুটি বলা যায় যে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আহ এই যে প্রাকৃতিক পরিবেশের উপাদান, মোটামুটি আমরা জড় বা অজীব এবং সজীব উপাদান, এরপরে জৈব, অজৈব, এই সব কিছু নিয়ে যে আলোচনা করলাম, এই মধ্য দিয়েই আসলে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। এবং আমরা যদি এর সাথে মেলাতে চাই, দেখা যাবে যে কোনো কিছুই আর পরিবেশের বাইরে নাই, মোটামুটি সবকিছু এই এক আমব্রেলার মধ্যে চলে আসে।
এরপরে আমরা দেখব প্রিন্সিপালস অফ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মূলনীতি। মূলনীতি মানে যেটা সে খুব মেনটেন করে চলে, বা তার যেটা আদর্শ, বা তার যেটা অনেকটা বলে যে নেচার, সেই বিষয়গুলো কি। মূলনীতির মধ্যে যেটা প্রথমত আমরা দেখি, সেটা হলো যে পৃথিবীর সকল জীব একে অপরের সাথে এবং পরিবেশের সাথে মিলেমিশে বেঁচে থাকে। অর্থাৎ পৃথিবীর কোনো জীবই একা একা বাঁচতে পারে না, যে অন্য কারোর সাথে কারো সম্পর্ক নাই, আমি একা বাঁচবো, সেইটি আসলে সম্ভব না। তো বাস্তুতন্ত্রের এটি একটা নীতি যে যত ধরনের জীব আছে, বা যেটাকে আমরা সজীব উপাদান দেখলাম, এই সব ধরনের জীবই অন্য আর একটা জীবের বা পরিবেশের অন্য কোন একটা অংশের সাথে এর আহ, মোটামুটি এক ধরনের সম্পর্ক রয়েছে বা নির্ভরশীলতা রয়েছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, বাস্তুতন্ত্র ক্রিয়া থাকার পূর্ব শর্ত হচ্ছে ভারসাম্যমূলক খাদ্য শৃঙ্খল। অর্থাৎ এই যে একজনের সাথে আরেকজনের, কেউ খাদক আবার কেউ খাদ্য, এইভাবে যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন তৈরি করে, সেটি বাস্তুতন্ত্রের আরো একটা মানে পূর্ব শর্ত। এখন আমরা ধরে নেন উদাহরণ, যে সাপ, এটি মানুষ খুব ভয় পায়, সাপ মানুষকে আক্রমণ করতে পারে। আমরা মানে সাপ মেরে ফেলতে চাই, এবং অনেক ক্ষেত্রে আমরা তাই করি, মেরে ফেলি। এখন যদি কোথাও সাপ না থাকে, তাহলে দেখা যাবে যে ব্যাঙের উপদ্রব অনেক বেড়ে যাবে। তো ব্যাঙের উপদ্রব বেড়ে গেলে যেটা হবে, তখন আবার মানে পরিবেশে দেখা যাবে যে তার এক ধরনের ভারসাম্যহীনতা দেখা। আবার কি বলে, যদি ব্যাঙ না থাকে, তাহলে আবার দেখা যাবে যে থাকবে না, আপনার যে ফড়িং বা অন্যান্য অনেক পোকামাকড় ব্যাঙে খায়, সেটি থাকবে না। তাহলে আবার কি বলে, যে কৃষিকাজ সহ গাছপালা অনেক ক্ষেত্রে তার সমস্যা হবে। তো এইভাবে প্রত্যেকটাই মানে যত ধরনের আহ এই যে খাদক প্রাণী আছে প্রথম শ্রেণী থেকে, বা নির্ভরশীল বা অন্যান্য যেগুলো আছে, সেইগুলোর সাথে একটার সাথে আরেকটার এক ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাস্তুতন্ত্র পরিবর্তনশীল। আমরা এটিও আর একটা বিষয়, যে পরিবেশ যেমন প্রতিনিয়ত পরিবর্তন হয়, সমাজ ভাবে পরিবর্তন হয়। তো সেভাবে বাস্তুতন্ত্র একেবারে সবসময় একই রকমের থাকে তা নয়। অনেক সময় আহ বিভিন্ন প্রাণী তাদের কি বলে যে আহ খাদ্যাভ্যাস বলি, বা তাদের প্রকৃতির সাথে নিজেদের অ্যাডাপ্টেশন, বা ওই যে অভিযোজন, এই এই প্রক্রিয়ার মাধ্যমে বাস্তুতন্ত্র অনেক ক্ষেত্রে পরিবর্তন, মানে একই রকমের সবসময় থাকে সেটা না। আবহাওয়া বা জলবায়ু নানান রকমের পরিবর্তনে বাস্তুতন্ত্র পরিবর্তন হয়। বড় কোনো আঘাত ব্যতীত বাস্তুতন্ত্র প্রাকৃতিক ভাবে ভারসাম্য বজায় রাখতে সক্ষম। অর্থাৎ মানুষ বা কৃত্রিম ভাবে যদি বাস্তুতন্ত্রে আঘাত করা না হয়, তাহলে বাস্তুতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে বা প্রাকৃতিক ভাবে সে নিজেদেরকে মানে টিকিয়ে রাখতে পারে, ভারসাম্য রাখতে পারে। আহ কিন্তু বড় কোনো বিপর্যয়, যেমন ধরেন এই যে সিডরের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ, বড় রকমের কোনো জলোচ্ছ্বাস, সুনামি, বা ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এরকম বড় কোনো ঘটনা যদি আঘাত করে, তখন দেখা যায় যে সে বিপর্যস্ত হয়। কিন্তু না হলে এর মধ্যেও আবার বলে যে সে আবার প্রাকৃতিক ভাবে কাটিয়ে উঠতে পারে। আমি আপনাদের এই ক্লাসেই সুন্দরবনের উদাহরণ দিয়েছিলাম, যে সিডরের পরে সুন্দরবন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাট তখন পরিবেশবাদীরা বলেছিলেন যে সুন্দরবনের এই যে গাছপালা যেগুলো ভেঙে চুরে গেছে, সেগুলোতে হাত দেওয়ার কোনো দরকার নেই, ও প্রাকৃতিক ভাবে নিজে আবার জেগে উঠবে, এবং সেটি ঘটেছে। কিন্তু কেউ কেউ ভিন্ন মত দিয়েছিল যে সেখান থেকে সেগুলো মানে যেগুলো ভাঙা গাছপালা, সেগুলো সরিয়ে আনা উচিত। কিন্তু সেটি দেখা যায় যে মানে প্রকৃতির জন্য সেটি হয়তো শুভ হতো না। বাস্তুতন্ত্র যেমন পরিবেশকে প্রভাবিত করে, তেমনি বাস্তুতন্ত্র দ্বারাও পরিবেশ প্রভাবিত হয়। বাস্তুতন্ত্র দ্বারা যেমন বংশ বিস্তার, মৃত্যু, স্থানান্তর, এইসব কারণে বাস্তুতন্ত্র প্রভাবিত হয়। সুতরাং বাস্তুতন্ত্র আর পরিবেশ, এটি মূলত একে অপরের সাথে সম্পর্কিত বা নির্ভরশীল। তো এই যে বাস্তুতন্ত্রের লাস্ট যে আলোচনাটা হলো, মানে আমরা গত দুইটা স্লাইডে যেগুলো দেখলাম, এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আশা করছি নাই। তাহলে আমরা মোটামুটি পরের বিষয়ে যাই। ফুড চেইন। ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল, আমরা মোটামুটি এটার নাম থেকেই বুঝতে পারি যে আহ প্রকৃতিতে, আমরা যেহেতু পরিবেশ নিয়ে আলোচনা করছি, তো প্রকৃতিতে যারাই বসবাস করে, সেটা মানুষ বা অন্যান্য সব ধরনের প্রাণী, এই সবাই মিলেই আসলে
এক ধরনের মানে কেউ খাদক কেউ খাদ্য, এবং সেভাবেই এই প্রকৃতির ভারসাম্য রক্ষা হয়। এবং একটু আগেই আমরা যেটা দেখলাম, প্রিন্সিপালস অফ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মূল নীতি হিসাবে, যে সেখানে একে অপরের উপরে এই নির্ভরশীলতা গুলো আছে এবং সেটি তারা মেনে চলে। এবং তার অন্যতম কারণ হলো যে একজন আরেকজনের উপর নির্ভরশীল। খাবার হিসেবে কেউ একটা অন্য প্রাণীকে খায়, সে আবার আরেকটা প্রাণী। তো এখানে আমরা একটু দেখে নেই যে এখানে বাস্তুতন্ত্রটা কিভাবে দেখিয়েছে। আহ প্রথমত শিকারী খাদ্য শৃঙ্খল। শিকারী খাদ্য শৃঙ্খল বা প্রিডেটর চেইন, এইখানে যে বিষয়গুলো আছে, যে এই শৃঙ্খল উৎপাদক অবস্থা থেকে শুরু হয়। উৎপাদক অর্থাৎ যে নিজে উৎপাদন করে, নিজে অন্য কাউকে খায় না, নিজে সরাসরি উৎপাদক। সে তার থেকে এবং এরপরে পরবর্তী পর্যায়গুলোতে জীবের আকার বড় হতে থাকে এবং সেই সঙ্গে তাদের সংখ্যাও হ্রাস পায়। অর্থাৎ সংখ্যাটা কমে যায়। যেমন এখানে যে শৃঙ্খলটা আমরা দেখিয়েছি শিকারী থেকে, যেমন উদ্ভিদ উৎপাদক, সে কাউকে খায় না, তার থেকে শুরু হয়। তার খাবার সে নিজে তৈরি করে, যেমন আমরা এর আগে দেখেছিলাম যে অনেকটা স্বভোজী, নিজেরটা নিজে তৈরি করে, নিজের পাতা থেকে, নিজের শিকড় থেকে, ওই আলো বাতাস পানি থেকে নিজে শোষণ করে সে নিজের খাবার তৈরি করে। অন্য কারো কাছ থেকে সে খাবার নেয় না। যদিও বলা হয় যে আফ্রিকার জঙ্গলে এক ধরনের খাবার গাছ আছে, সে খাদক, সে অন্য প্রাণীকে মানে আকর্ষণ করে, তার কাছাকাছি গেলে পাতা দিয়ে বা এমন ভাবে সে আঁকড়ে ধরে যে সে ওই প্রাণীকে, এটা মাঝে মাঝে মানে ইউটিউব বা বিভিন্ন জায়গায় ছবি টবিতে দেখা যায়। তা এইটা একেবারেই ব্যতিক্রম, এটা আমরা মানে অত বেশি হিসাবে না আনলেও চলবে। কিন্তু প্রধানত উদ্ভিদ সে নিজে উৎপাদক। এরপরে উদ্ভিদ থেকে যেটা হয় যে ফড়িং, সে ধরেন উদ্ভিদের ওই যে বিভিন্ন পাতায় বসে মানে রস বা বিভিন্ন রকমের এইগুলো খায়। এরপরে ফড়িং সে হচ্ছে ব্যাঙের খাবার, অর্থাৎ কীট পতঙ্গ যদি বলি আমরা, কীট পতঙ্গ যেমন আমরা ধানে যত রকমের কীট পতঙ্গ দেখি, সে কিন্তু ওই যে ধানের গাছ যে নষ্ট হয়ে যায়, তার মানে সে সেখান থেকে খাবার সংগ্রহ করে, সেই খাবারটাকে ফড়িংয়ে খায়। বা কীট, সরি, ফড়িং বা ওই কীট পতঙ্গকে ব্যাঙে খায়। ব্যাঙ সে হচ্ছে আবার সাপের খাবার, এবং সাপ আবার মানে ময়ূরের খাবার। এবং এইভাবে দেখা যায় যে একটা ফুড চেইন মেনটেন হয়। অর্থাৎ উৎপাদক, এরপর প্রথম খাদক, তারপরে দ্বিতীয় খাদক, তৃতীয় খাদক, চতুর্থ খাদক। এইভাবে এইটা একটা ফুড চেইন হিসেবে আছে, যেটাকে আমরা বলছি শিকারী খাদ্য শৃঙ্খল। এরা সবাই শিকার করে, অর্থাৎ ফড়িংও উদ্ভিদ থেকে খাবার সংগ্রহ করে, ফড়িংকে শিকার করে ব্যাঙ, ব্যাঙকে শিকার করে সাপ, সাপকে শিকার করে ময়ূর। এটা একটা চেইন গেল। আরেকটা আছে পরজীবী শৃঙ্খল। পরজীবী শৃঙ্খল বলা হচ্ছে যে প্যারাসিটিক, প্যারাসিটিক চেইন। এই প্যারাসিটিক চেইনে যেটা আমরা দেখি যে এই শৃঙ্খল বৃহৎ জীব থেকে আরম্ভ হয়ে পর্যায়ক্রমে ক্ষুদ্রতার দিকে যায়। এবং আর আগেরটার নীতি কি ছিল, যে পর্যায়ক্রমের সংখ্যা হ্রাস পায়। ফড়িং এর থেকে ব্যাঙের সংখ্যা কম, ব্যাঙের থেকে সাপের সংখ্যা কম, সাপের থেকে ময়ূরের সংখ্যা কম। এই এই নীতিটা আছে প্রথম শৃঙ্খলে। দ্বিতীয় শৃঙ্খলে যেটা আমরা পরজীবীতে দেখছি, এখানে পর্যায়ক্রমে মানে প্রাণী ক্ষুদ্রতর হতে থাকে। পরজীবী একজন আরেকজনের উপরে নির্ভর করে। যেমন মানুষ, মানুষ এই যে উপরেরটা যদি বলি, মানুষ ধরেন এই যে এই উদ্ভিদের উপর নির্ভরশীল, মানুষ বিভিন্ন রকমের মাছ প্রাণী এগুলোর উপর নির্ভরশীল। ইভেন যেমন কেউ কেউ, আমরা এখানে উপরে ব্যাঙের কথা বলা আছে, আমরা বাংলাদেশে সাধারণত ব্যাঙ খাই না, কিন্তু বিশ্বে অনেক দেশ আছে, অনেক জায়গা আছে মানুষের ব্যাঙ। ইভেন সাপ, আমি কম্বোডিয়া নিজে দেখেছি যে সেখানে সাপ তাদের একটা অন্যতম প্রধান খাবার। আমাদের দেশে যেমন কুচে বাইম মাছ যেভাবে আমরা খাই, ওখানে সাপ তাদের অন্যতম খাবার হিসেবে তারা খায়। তো এটা মানে অঞ্চল ভেদে বা সংস্কৃতি ভেদে ভিন্নতা আছে, কিন্তু এক কথায় মানুষ পরজীবী হলো যে সে অন্য প্রাণীর উপরে বা অন্য উদ্ভিদের উপরে সে নির্ভরশীল। এরপরে মানুষের উপরে নির্ভরশীল থাকে হলো কৃমি, অর্থাৎ মানুষের উপর, মানুষের মধ্যেই সে বেঁচে। আর কৃমির উপর নির্ভরশীল এক ধরনের আর্দ্র প্রাণী, যেটা আমরা ওইভাবে হয়তো দেখি না, আহ সেইটি এইটা আর একটা ফুড চেইন, পরজীবী চেইন। আর একটা হচ্ছে মৃত্যজীবী বা মৃত্যভোজী চেইন। সেইটা হলো আপনার কি বলে যে স্যাপ্রোফিক চেইন। এইখানে যেটা দেখা যায় যে এই শৃঙ্খলে মৃত্যভোজী বা মৃত্যজীবী থেকে আরম্ভ হয়ে ব্যাকটেরিয়াতে যে শেষ হয়। এবং এখানে যেটা, এটা বানান বলেছে, মৃত উদ্ভিদ, এরপরে ছত্রাক, এরপরে ব্যাকটেরিয়া, এইভাবে। এটা আর একটা চেইন। ফুড চেইন নিয়ে আমাদের আলোচনা আছে। এই যে এখানে আরেকটা ফুড চেইন আমরা দেখেছি, বিষয়টা এরকম।
খাদ্য জালক, খাদ্য জালকে আমরা যেটা দেখেছি যে যেমন প্রথমে শস্য, শস্য ইঁদুরে খায়, এবং আহ এরপরে পেঁচা, এ আবার কি বলে যে ইঁদুর খায়। পেঁচা আর একটাও খায়, সে হচ্ছে খরগোশ, সেও আবার ঘাস খায়। অর্থাৎ দুটোই একই রকম, শস্য বা ঘাস। এখান থেকে এই শস্য এবং ঘাসের উপর নির্ভরশীল ইঁদুর এবং খরগোশ। এই ইঁদুর এবং খরগোশকে পেঁচায় খায়। পেঁচা যখন মারা যায়, মানে পেঁচার মৃতদেহ শকুনে খায়, এরকম একটা বিষয় আছে। আর একটা আছে লতা গুল্ম, অর্থাৎ ঘাস জাতীয় দ্রব্য, সেটি হরিণে খায়। আবার গুড়ি বা কন্দ, কন্দ মানে অর্থাৎ যেমন ওই যে আহ কচু গাছের যেটা গোড়া, এই টাইপের জিনিসপত্র যেগুলো গাছের নিচে বা গ্রন্থিকাণ্ড, এইগুলো যেমন এটা শুকরে খায়। এই হরিণ এবং শুকর এইটা আবার বাঘে শিকার করে, এবং বাঘ মারা গেলে সেটিকে আবার শকুনে খায়। এটা এক ধরনের খাদ্য জালক হিসেবে, এটা অর্থাৎ প্রাণী কি বলে যে উদ্ভিদ বা ঘাস লতা গুল্ম কন্দ থেকে, এরপর প্রথম পর্যায়ের প্রাণী, তারপর এক ধরনের প্রাণী, এরপরে সেটি মারা গেলে সেটিকে আবার অর্থাৎ মৃত ভোজী প্রাণী শকুনে সেইগুলো খায়। এটা এক ধরনের খাদ্য জালক হিসেবে আমরা দেখি। এইখানে আমরা একটা মানে চিত্রে ওই ফুড চেইনের যে বিষয়টি আমরা দেখি, যেটা আলোচনা করে আসলাম অনেকটা, যেমন যে উৎপাদক গ্রাস, যে নিজে উৎপাদন করে, নিজে কাউকে খায় না, গ্রাসের উপরে আছে দ্বিতীয় পর্যায়ে ফড়িং বা কীট পতঙ্গ। এই ফড়িং কীট পতঙ্গ এইটাকে খায় হচ্ছে আপনার মানে গ্রাস উপর বা ফড়িং কীট পতঙ্গ বলছে। এরপর একে খায় হচ্ছে ব্যাং বা ফ্রগ। এরপরে ব্যাং, তাকে শিকার করে হচ্ছে সাপ, স্নেক। এবং সাপকে শিকার করে আবার হক বা ঈগল, বা ওই যে আমরা ময়ূরের কথা বললাম, যে বিভিন্ন প্রাণী এরা আবার সাপকে শিকার করে। তো এইটাও এক ধরনের খাদ্য শৃঙ্খল, যে প্রকৃতিতে সবকিছুর মানে সব প্রাণীর, যেটা আমরা যে প্রিন্সিপালস অফ ইকোসিস্টেম পড়লাম, সেখানে এইভাবেই প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখে, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র টিকে থাকে। কোনো প্রশ্ন আছে ইকো ফুড চেইনের উপরে? নো স্যার। এখানে একটা ওই যে দেখলাম যে সাপকে শকুনে খাচ্ছে, এখানে যদি আরেকটু এরকম করা যাইতো স্যার, এরকম হইতো যে সাপ মানুষে খাচ্ছে আবার মানুষ মারা গেলে শকুনে খাচ্ছে, এটা কি আরো বড় না, হইতো এইভাবে ওইটি করলে স্যার? ওইভাবে না, মানুষ এটা বলি যে হ্যাঁ আপনি চেইন হিসেবে সেটা ঠিক আছে, কিন্তু সাধারণত মানুষ মারা গেলে তো আর মানুষকে শকুনে খাওয়ার জন্য কেউ আমরা রেখে দেই না। মানুষ তো একটু তুলনামূলকভাবে বেশি সভ্য এবং সংবেদনশীল জিনিস। মানুষ মারা গেলে আমরা কোনো না কোনো ভাবে তার ধর্মীয় ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে তার সৎকার করি। কেউ আমরা মাটি মানে কবর দেই, কেউ দাহ করি। তা একটা একটা প্রক্রিয়া, সুতরাং মানুষকে উদাহরণ হিসেবে আনা যায় না। কারণ যে মানুষ মারা যাওয়ার পরে আর আমরা কেউ আশা করি না বা কেউ চিন্তা করি না যে মানুষকে শকুনে বা ওই কুকুর শেয়ালে খাবে। কিন্তু অন্য অনেক প্রাণী আছে মারা যাওয়ার পরে শুধু শকুনে না, যেমন ধরেন একটা গরু মারা গেলে এক সময় সেখানে কেবল শকুন না, কুকুর শেয়াল সহ এরকমের আরো অনেক প্রাণী আছে যারা মৃত প্রাণী খায়। আবার কিছু যেমন বাঘ সিংহের কথা শোনা যায় যে তারা মৃত প্রাণী খায় না, তারা নিজেরা শিকার করে একবারে ওই যে তাজা রক্তাক্ত প্রাণী সেটি তারা খায়। আবার সেটি যখন মারা যায় সেটিকে আবার তখন অন্য প্রাণীরা যারা যে মৃতভোজী সেইভাবে খায়। তো ওইটার চেইন, এইটা তো না, আপনি যেভাবে বলছেন সেভাবে চাইলে দেখানো যে মানুষ বাদ দিয়েও অন্যান্য প্রাণীকেও আমরা দেখাতে পারি। আহ তো সেটি চাইলে আমরা এটা বাড়াতে পারি। এখানে যেভাবে আছে সেইটি যে একেবারে শাশ্বত চূড়ান্ত তা নয়, আমরা এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে বিষয়গুলো আছে। মোদ্দা কথা হচ্ছে যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের যে প্রাণী জগৎ, আমরা এর মধ্যে যেমন অনেক সময় আমরা এই যে ধরেন স্বাভাবিকভাবে একটা সময় আমাদের ধারণা ছিল শকুন, এটা তো ইভেন আমরা যে শকুনের দৃষ্টি ভাবে বলি, অনেক সময় নেতিবাচক ভাবে ব্যবহার করি। আহ, যতদিন না আমাদের পরিবেশ বিষয়ক সচেতনতা ছিল, তখন আমরা শকুন পরিবেশের জন্য একটা দরকারি আহ, মানে পরিবেশের একটা অংশ, উপাদান বা একটা প্রাণী, সেটি আমরা একটা সময় মনে করি। বাট এখন কিন্তু মনে হয় যে না, ইভেন শকুন যাতে টিকে থাকে, শকুন বিপন্ন প্রায় প্রাণী বাংলাদেশে, সেইটাকে মানে বেশ কিছু জায়গা আছে যে যারা শকুনের অভয়াশ্রম তৈরি করবার চেষ্টা করছে, শকুনকে বিভিন্ন মৃত খাবার সরবরাহ করে তাদেরকে বংশ বিস্তার বা তারা যেন টিকে থাকে, সেই এক ধরনের প্রকল্প আছে। কোন একটা এনজিওর, আমি এর আগে পেপারে দেখেছিলাম, সিলেটের ওদিকে হবিগঞ্জ বা সামথিং কোনো জায়গায়। তো এইভাবে মানে জাস্ট আমরা শকুনের উদাহরণ দিলাম। এখন
এইভাবে আসলে প্রকৃতিতে যারা আছে সবারই এক ধরনের প্রয়োজনীয়তা আছে। এখন যেমন ধরেন ইঁদুর, ইঁদুর আমাদের কৃষির জন্য ভীষণ ভাবে ক্ষতিকর একটা জিনিস। এখন আমরা অনেক সময় ইঁদুর নিধনের চেষ্টা করি। ইভেন ইঁদুর নিধনের ব্যাপারে এক ধরনের পুরস্কার থাকে, যে 100টি ইঁদুরের লেজ দিলে তাকে মানে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অনেক সময় পুরস্কার ঘোষণা করে। তো হ্যাঁ, কোনো সন্দেহ নাই যে এটি আমাদের ধান সহ কৃষি উৎপাদনের জন্য ক্ষতিকর। আমরা আপাত দৃষ্টিতে তার কোনো আহ, দেখি না, কি বলে, যে ইতিবাচক দিক দেখি না। কিন্তু প্রকৃতি এমন একটা জায়গা যে যে মশা ইঁদুর যেগুলো মানুষের জন্য ছারপোকা, মানে যেগুলোর দ্বারা আমরা নানান ভাবে অতিষ্ঠ, তো দেখা যাবে যে সেগুলো হয়তো প্রকৃতির কোন একটা দরকারি উপাদান, কিন্তু সেটি আপাত দৃষ্টিতে সে নর্মালি এমনি কিন্তু মিশে যায় না, সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস যতক্ষণ না আক্রমণ করে, ইয়েস স্যার, যতক্ষণ না ব্যাকটেরিয়া ওটা ভাইরাস পচে আক্রমণ যায়, হবে। ইয়েস ততক্ষণ স্যার। পর্যন্ত কিন্তু সে মিশে যাবে না। তার মানে স্যার। ব্যাকটেরিয়া ভাইরাস বা এরকম কিছু আছে যেটা অনেক সময় আমরা খালি চোখে দেখি না, সেইগুলোর দ্বারা আক্রান্ত হয়ে সে তার মধ্যে পচন ধরে এবং পচে একসময় সে প্রকৃতির সাথে মিশে যায়। তার মানে এই যে পচন যে ধরেছে এবং মিশে গেল, সেখানে আমরা খালি চোখে দেখি না এইরকমের কোনো ব্যাকটেরিয়া। যেমন করোনা ভাইরাস, আমরা তো ওই যে বড় বড় ছবি দেখেছি, বাট এটি কি খালি চোখে ইভেন, খালি চোখ তো দূরের কথা, দূরবীন দিয়েও মানে ওই যত বড় ছবি আমাদের কাছে চোখে আসছে ওই রকম তো আমরা কখনো দেখি নাই, বাট এইটি তো মানুষকে আক্রমণ করছে। তো এই রকমের আরো অনেক উপাদান প্রকৃতিতে আছে যেগুলো ওই যে যেটা বললাম যে সব এন্ডিং হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের মাধ্যমে সে একসময় প্রকৃতির সাথে আবার মিশে যাচ্ছে। এটা সাইক্লিক অর্ডার। ওকে, আমরা সামনে আগাই। জি স্যার। রিলেশনশিপ অ্যামং হিউম্যান বিং, পুরো লাইনটা দেখি, না হলে আপনাদের কাছে সরি এটা ক্লিয়ার হবে না। যে রিলেশনশিপ অ্যামং হিউম্যান অ্যাকশন এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার, অর্থাৎ
মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এর সাথে পরিবেশ এবং দুর্যোগের সম্পর্কটা কি সেটি আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি ভুলে না যাই, আমাদের এই যে কোর্স, এটার নামই হচ্ছে সোশিওলজি অফ এনভায়রনমেন্ট এন্ড ডিজাস্টার। সুতরাং এখানে আমরা পরিবেশের সাথে সবকিছু মিলিয়ে আবার ওই দুর্যোগের বা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে এর একটা সম্পর্ক আমাদের দাঁড়িয়ে যাবে। তো এখানে আমাদের বিষয় হলো যে পরিবেশ বা ভৌগোলিক উপাদান, প্রথম অংশ, যেইটি মানুষকে কিভাবে প্রভাবিত করে। অর্থাৎ আমরা যে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড, আমাদের উৎপাদন ব্যবস্থা, আমাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, জীবনযাত্রা, এই সব কিছু এইটি পরিবেশ দ্বারা কিভাবে প্রভাবিত, এইটা হচ্ছে একটা অংশ ক। আবার আর একটা অংশ যে মানুষের কর্মকাণ্ড কিভাবে পরিবেশকে প্রভাবিত করে, এটিও আমরা দেখাচ্ছি। তা প্রথম অংশে যদি আমরা দেখি, তাহলে প্রথমতই আমরা যেটা পাই, সরি, সেটা হলো যে মানব সভ্যতার বিকাশ ঘটেছে অনুকূল ভৌগোলিক পরিবেশে। যেমন আমরা প্রাচীন সভ্যতার অনেকগুলোর কথা জানি, আমরা মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা, এগুলো বেশিরভাগই বলা হয় নদী তীরবর্তী সভ্যতা। কোথায় সভ্যতা গড়ে উঠেছে? যেমন ব্যাপক তুষার অঞ্চল, ওই যে মেরু অঞ্চল যেটাকে আমরা বলি, সেখানে কোনো সভ্যতা গড়ে ওঠেনি। সাহারা মরুভূমি, যেখানে মানুষের জন্য, এটি আমরা বলেছিলাম যে এই রকমের বিস্তীর্ণ মরুভূমি, বিস্তীর্ণ জঙ্গল, যেমন আপনার আমাজন, এরকমের জায়গা প্রাচীন সভ্যতার নিদর্শন সচরাচর আমরা পাই। আমরা এমন জায়গা পাই যেখানে মানুষের জন্য একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ ছিল। কেমন অনুকূল ভৌগোলিক পরিবেশ? প্রথমত সেখানকার তাপমাত্রা সহনীয় ছিল। দ্বিতীয়ত সেখানে মিঠা পানি, অর্থাৎ সুপেয় পানি বা পান উপযোগী পানি, এইটি সেখানে ছিল। যেমন যেখানে কমপ্লিটলি আপনার সমুদ্রের লোনা পানি, সেখানে মানুষের পক্ষে ওই পানি পান করে বেঁচে থাকা সম্ভব, সেখানে সভ্যতার বিকাশ ঘটেনি। যেখানে মোটামুটি আহ এই রকমের পানি পাওয়া গেছে যা আবার কৃষিকাজের জন্য, কৃষিকাজ তারা করতে পেরেছে, সেই রকমের জায়গায় সভ্যতার বিকাশ ঘটেছে। সুতরাং ভৌগোলিক অবস্থার সাথে মানুষের প্রথম সভ্যতা, প্রথম সম্পর্ক হচ্ছে সে যে সভ্যতা নির্মাণ করতে পেরেছে, সভ্য হয়ে উঠেছে, আধুনিক সমাজ ব্যবস্থা পর্যন্ত তার যে মানে বিচরণ, সেইটার মূলেই ছিল অনুকূল ভৌগোলিক পরিবেশ। দ্বিতীয়ত, এই যে মানুষের অর্থ ব্যবস্থা, পেশা, কুটির শিল্প, এই সবকিছুই অর্থনীতি দ্বারা প্রভাবিত। যেমন আমরা বললাম যে অনুকূল ভৌগোলিক পরিবেশেই মানুষ কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে। আবার এখন আমরা যদি দেখি, এখনো দেখবেন এটা অতীতেও ছিল, যে যেখানে প্রচুর মাছ পাওয়া যায় সেখানে মানুষ মৎস্যজীবী। আবার যেখানে মাছের, যেমন আমরা যদি তুলনামূলক ভাবে যেখানে নদী নালা নাই, হাওড় বিল নাই, সেখানে অত মাছ পাওয়া যায় না, সেখানে মানুষ তো মৎস্যজীবী না। আবার যেখানে অনুকূল মানে কি বলে যে সমতল ভূমি আছে, কৃষির উপযোগী ভূমি আছে, সেখানকার মানুষ কৃষিজীবী। তার মানে এই দুই জায়গার বাইরে কি মানুষ নাই? এই দুই জায়গার বাইরেও মানুষ আছে। দেখা যাবে যে সেখানে তারা, যেমন যাযাবর শ্রেণী হয় পশুপালন, না হলে ব্যবসা বাণিজ্য, শিকার, বা ইভেন লুণ্ঠন, এই টাইপের। একটা সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ ছিল, তারা স্বীকৃত দস্যু ছিল, কারণ যে তারা নিজেরা তাদের যে অঞ্চল, সেখানে তারা ফসল না ফলাতে পারতো, না উৎপাদন করতে পারতো, দেন তারা দস্যুবৃত্তি করে তারা নিজেরা জীবিকা নির্বাহ করতো। এবং এই যে যেমন জলদস্যুর কথা আমরা অনেক সময় শুনি বিভিন্ন জায়গা, মানে কি বলে যে, আবার আমাদের এখানে বর্গিয়েলো দেশে আমরা অনেক সময় শুনি এইটি দেখা যায় যে বিভিন্ন সময় এই অঞ্চলও, যেই অঞ্চলে উৎপাদন ব্যবস্থা খুব ভালো না, তারা যেখানে ভালো উৎপাদন ব্যবস্থা সেখানে তারা আক্রমণ। এইভাবে এটা মানুষের ভৌগোলিক কারণে পেশা নির্ধারিত হয়। কুটির শিল্প, অর্থাৎ যেমন আমাদের এখানে ধরেন যদি সুন্দরবনের কাছাকাছি যান, সেখানে হোগলা, গোলপাতা, এরকমের বা ওই যে মধু সংগ্রহ, মৌয়ান, এরা এক ধরনের শিল্প ব্যবস্থা করে দিচ্ছে। আবার চট্টগ্রাম অঞ্চলে যাবেন, সেখানে বেত শিল্প বিকাশ করছে। তো এইভাবে যেই অঞ্চলে যেটি অ্যাভেলেবেল, সেইখানে সেই ধরনের কুটির শিল্প গড়ে ওঠে। তো সুতরাং মানুষের, আমরা জাস্ট মোটা দাগে উদাহরণগুলো দিচ্ছি, আপনারা এগুলো নিজেরাও বিভিন্ন অঞ্চলের ভিত্তিক এই চিন্তাগুলো করতে পারেন। যে এই মানুষের এক কথা অর্থনৈতিক কর্মকাণ্ড, তার পেশা বা উৎপাদন ব্যবস্থা, এইটি অনেকটাই এই ভৌগোলিক অবস্থার সাথে সম্পর্কিত। যে ভৌগোলিক অবস্থা যা, পরিবেশগত অবস্থা যা, তার সেটি আসলে নির্ধারণ করে দেয় তার পেশা, তার উৎপাদন ব্যবস্থা, তার জীবিকা কি হবে। 3 নম্বর, রাজনীতি এবং প্রশাসন, এইটিও এই ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত।
যেমন মন্টেস্কু বলেছেন পার্বত্য ও শীত প্রধান অঞ্চল, মন্টেস্কু একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, তিনি বলেছেন যে পার্বত্য এবং শীত প্রধান অঞ্চল স্বাধীনতার জন্য অনুকূল। আবার প্রাচ্যের সমতল এবং উষ্ণ অঞ্চল একনায়কত্ব এবং স্বৈর শাসকের সহায়ক। রুশো বলেছিলেন লিবার্টি ইজ নট ফ্রুটফুল ইন অল ক্লাইমেটস। অর্থাৎ রুশোর মতে সব আসসালামু আলাইকুম। জলবায়ুতে। ওয়ালাইকুম আসসালাম, কি বিষয়? রুশো বলেছেন যে সব জলবায়ুতে, সব আবহাওয়ায় স্বাধীনতা অনুকূল না। তার মানে এই যে আমাদের, এবং আমরা আর একটা বিষয় দেখি অনেক সময় যে এই যে দেশে বিভিন্ন সময় দেখবেন যে এই যে জঙ্গিবাদ, সন্ত্রাস, এই রকমের কর্মকাণ্ডে যারা যুক্ত, তারা হয় প্রত্যন্ত চরাঞ্চলে যায় অথবা ওই গভীর জঙ্গলে যায়, কারণ যে সেখানে প্রশাসন সহজে তাদের কাছে পৌঁছাতে পারে না। নিভৃত অঞ্চল, সেখানে তারা তাদের মতো করে আহ অর্থাৎ অপরাধীদের অভয় আশ্রম, সে এমন জায়গা যায় যেখানে প্রশাসনিক বা পুলিশের তৎপরতা অনেক কম। আবার চরাঞ্চলে দেখবেন যে লাঠালাঠি মারামারি অনেক বেশি হয়, কারণ ওখানে সবসময় ওই পুলিশ পৌঁছাতে পারে না, ওই নিজেরা ওই চর দখল, তারপরে ওই আধিপত্য বিস্তার, এই কাজগুলো সেখানে বেশি হয়ে থাকে। অপরাধ প্রবণতা ইতিমধ্যে কিছুটা বললাম যে এই মানে বিভিন্ন জায়গায় যেটা বললাম যে দস্যুবৃত্তি বা এই যে ঝগড়াঝাটি, মারামারি, জমি দখল, চর দখল, এই বিষয়গুলো এদের মধ্যে অনেক বেশি হয়। এখন যেমন ধরেন ওই যে যারা সমুদ্রগামী জেলে, সেখানে মানে জলদস্যুরা আক্রমণ করে। তো জলদস্যু হলো যে ওই অঞ্চলের উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে, যারা গভীর ওই রকম, তারা এই কাজগুলো করতে পারবে। এখন যারা আশপাশের এলাকার না, ওই ভৌগোলিক পরিবেশই তাদের এই দক্ষতা বা শারীরিক সক্ষমতাকে তৈরি করে। এরপরে আমরা আগেই বলছিলাম যে মানে দুইটা অংশ, পরের অংশ হলো যে মানুষ কিভাবে পরিবেশকে প্রভাবিত করে সেটা, অর্থাৎ মানুষের কর্মকাণ্ড দ্বারা পরিবেশ কিভাবে প্রভাবিত হয়। আগে হচ্ছে পরিবেশ মানুষকে কিভাবে প্রভাবিত করে সেটি আমরা দেখলাম, এখন মানুষ কিভাবে পরিবেশকে প্রভাবিত করে সেটি আমরা দেখি। প্রথমত আমরা এটা একটা বড় জায়গা দেখি যে জনসংখ্যা, যদি জনসংখ্যা বাড়ে অথবা কমে তাহলে তার পরিবেশ অটোমেটিক্যালি প্রভাবিত হবে। কোন একটা অঞ্চলে ধরেন 1,000 মানুষ বাস করে, ওই অঞ্চলে যদি 1 লাখ মানুষ বাস করে, তাহলে সঙ্গত কারণেই পরিবেশের উপর তার একটা বাড়তি চাপ তৈরি হয়। বাড়তি জনসংখ্যা পরিবেশে কি বাড়তি চাপ তৈরি করে, এটি যদি কেউ রোহিঙ্গা শরণার্থীদের ওই অঞ্চলে যান, তাহলে দেখা যাবে যে এই যে অল্প একটা জায়গার মধ্যে, যে জায়গাটা আগে কেবল বাংলাদেশের নাগরিকরা বসবাস করত, সেইখানে এখন যখন 10 লাখ, 12 লাখ, 15 লাখ শরণার্থী আছে, তাহলে ওই অঞ্চলের পরিবেশ, সেই পরিবেশ সামাজিক এবং প্রাকৃতিক, সেইটির কতটা বিপর্যয় ঘটেছে আমরা খুব মানে একেবারে হাতে কলমে দেখে নিতে পারি। এবং এই পরিবেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে পৃথিবীর মোট যে আয়তন, এর 1/4 হচ্ছে স্থলভাগ। এই স্থলভাগের মাত্র 10% অঞ্চলে মানুষ, 10% অঞ্চলে বাস করে পৃথিবীর 90% মানুষ। আমি আবারও রিপিট করছি এটি, যে গোটা যে পৃথিবী নামক গ্রহ, এই গ্রহের মাত্র 1/4, 4/1 হচ্ছে স্থলভাগ। এই স্থলভাগের মোট যে স্থলভাগ, তার 10% বাস করে পৃথিবীর 90% মানুষ। সুতরাং আমরা বুঝতে পারি যে পৃথিবীর উপরে মানে আমাদের মানুষের কতটা চাপ তৈরি হচ্ছে। বাংলাদেশের কথা আপনি যদি আসেন তাহলে তো সেটা আরো ভয়াবহ। সারা পৃথিবীর গড় যে মানব বসতির মানে গড় যে কি বলে যে মানে প্রতি বর্গ কিলোমিটার ছিল প্রাণীহীন অবস্থায়, 200 কোটি বছর পর, অর্থাৎ 200 কোটি বছর ছিল প্রাণীহীন অবস্থায়, এরপর এখানে প্রাণীর আবির্ভাব ঘটে এবং মানুষ বসবাস শুরু করেছে আনুমানিক মাত্র 25 লক্ষ বছর আগে। অর্থাৎ এর আগে এখানে মানুষ বসবাসই করত, মানে মানুষ ছিল না এই মানে গ্রহে। সুতরাং পৃথিবীর বয়সের তুলনায় মানুষের
উপস্থিতি মাত্র মানে বলা যায় যে কয়েক বছর বা কয়েক সেকেন্ড, সেভাবেই বলা যায় আর কি। পৃথিবীর মোট যে বয়স সেই তুলনায় মানুষের বসতি স্থাপনের বয়স এটি মাত্র কয়েক সেকেন্ড। বিশ্ব জনসংখ্যা, এই যে আমরা যে তথ্য পেলাম যে বিশ্বে এখন মানে জনসংখ্যার অবস্থা যদি আমরা দেখি, বলা হয় যে আহ, এই যে বিফোর 20 লাখ ইয়ার্স, অর্থাৎ আজ থেকে 20 লাখ বছর আগে এখানে মোটামুটি বলা যায় তখন মানুষের সবে উদ্ভব ঘটেছে। 0.1 লাখ, অর্থাৎ মাত্র 10,000 মানুষ দিয়ে মানুষের এই পৃথিবীতে যাত্রা শুরু হয়েছিল, সেরকম একটা সময়ের কথা বলা হচ্ছে। এরপরে যদি আমরা মোটামুটি 2,000 বছর আগে যাই, 2,000 বছর মানে যেটা যখন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন সেই রকমের সময়ের কথা যদি আমরা বলি, তার মানে পৃথিবী তখন অনেকটাই সভ্য। যীশু খ্রিস্টের জন্ম মানে ঈসা আলাইহিস সালামের জন্ম। ঈসা আলাইহিস সালামের জন্মের সময় বলা যায় যে পৃথিবী অনেকটাই যে যে আমরা প্রাচীন সভ্যতার কথা বলি, মিশরীয় সভ্যতার কথা বা অন্যান্য সভ্যতা, সেই রকমের সময় আমরা চলে আসছি। তখন পৃথিবীতে মোট মানুষের সংখ্যা ছিল 20 কোটি, গোটা পৃথিবী। এর 500 কোটি বছর পরে, অর্থাৎ 1500 AD এই রকমের সময়, অর্থাৎ এর 500 বছর পরে, যীশু খ্রিস্টের জন্মের 500 বা ঈসা আলাইহিস সালামের জন্মের 500 বছর পর পৃথিবীর মানুষের সংখ্যা দাঁড়ায় 50 কোটি। এরপরে 1800 সালের দিকে এসে পৃথিবীর মানুষের সংখ্যা দাঁড়ায় 100 কোটি। 1930 সালে এসে দাঁড়ায় 200 কোটি। 2000 সালে পৃথিবীর মানুষের সংখ্যা ছিল 600 কোটি। এবং এই যে 2025 সাল ঘনিয়ে আসছে, ধারণা করা হয় যে এই সময় পৃথিবীর মানুষের সংখ্যা দাঁড়াবে 850 কোটি। তার মানে এই যে যে গ্রাফটি আমরা দেখছি এখানে মানুষের মোটামুটি মানে বৃদ্ধির হার, সেটি আমরা লক্ষ্য করতে পারি যে এই পৃথিবী দীর্ঘকাল প্রাণীহীন তারপরে মানবহীন অবস্থায় ছিল, এবং সেইটা মাত্র এই যে 2,000 বছরের মধ্যে পৃথিবীতে আমরা অলমোস্ট বলা যায় যে প্রায় 800 কোটি, 850 কোটি মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে যে আমরা ওই গ্রাফ, ওই অংশটাকে এখানে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে যে জাস্ট 1750 তখনও পৃথিবীর জনসংখ্যা ছিল 17 কোটি, মানে 100 কোটির নিচে। এরপরে 1800 সালের থেকে ইভেন আমরা যদি 1950 পর্যন্ত আসি, তাহলে সেই সংখ্যাটা খুব বেশি ছিল না। এর পরের অংশটাকে বলা যায় যে জনবিস্ফোরণ ঘটেছে। সেই জনবিস্ফোরণের হারটা হলো 1950 থেকে যে মোটামুটি 2050 বা পরবর্তী 21 সাল, এই 21 সালের পরে এসে আবার বলা হয় যে স্থিতিশীল একটা অবস্থায় আসবে। এবং মজার ব্যাপার হলো এখানে দুইটা স্তর, দুইটা লেয়ার দেখিয়েছে। নিচের লেয়ারটা দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি। এই জি নিচের স্যার। লেয়ারটা এটা হলো উন্নত অঞ্চল বা উন্নত বিশ্ব, যেটাকে আমরা বলি ইউরোপ, আমেরিকা বা এই রকমের জায়গা। সেখানে দেখেন যে বৃদ্ধির হারটা কিন্তু অনেক বেশি না, সেখানে বাড়ছে বাট আনুপাতিক হারে খুবই কম। কিন্তু আমাদের উন্নয়নশীল দেশগুলোতে সেইখানে মানে জনসংখ্যা বৃদ্ধির হারটা মানে অনেক বেশি ঘটেছে। এবং বলা হয় যে 2050 সাল যদি আমরা এই লেভেলে আনি, এই লেভেল থেকে এইখানে আসলে মোটামুটি প্রায় 900 কোটির কাছাকাছি দাঁড়াবে। এবং 21 সালের দিকে এসেও এর কাছাকাছি থেকে একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। তো এইটা হচ্ছে বলা যে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির অবস্থাটি। মানুষ কিভাবে প্রভাবিত করে, এই যে মানুষের অবস্থা তো আমরা বুঝলাম। অ্যাকচুয়ালি যে মানুষ প্রতিনিয়ত, আমরা একটা অংশ দেখলাম যে মানুষ এই যে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে তার নানান রকমের কর্মকাণ্ড, কি মানব বসতি স্থাপন এবং নগরায়ন ঘটে। এরপরে আপনার খাদ্য বস্ত্র এগুলো প্রকৃতি থেকেই সংগ্রহ করে, তার কাঁচামালের বড় একটা অংশ আসে সেখান থেকে। তারপরে শিল্প কলকারখানার শিল্পায়ন, সেইগুলোর দুইটা বিষয়, একটা হলো কাঁচামাল প্রকৃতি থেকে নেয়, এগুলো স্থাপনের জন্য বন জঙ্গল সাফ করে প্রকৃতি দখল করে, আবার এইগুলোর যে বর্জ্য সেইটিও প্রকৃতিতে মিশে প্রকৃতির ধ্বংস সাধন করে। এইটি মানে অর্থাৎ বহুমুখী উপায়ে মানুষ বা এই শিল্প কলকারখানা এগুলো পরিবেশকে প্রভাবিত করে, অর্থাৎ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আর একটা হচ্ছে এই যে মানুষের সংখ্যা বৃদ্ধির ফলে যেটা হয়, বন উজাড় হয় এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়। এটি মানে পরিবেশকে প্রভাবিত করবার যে একটা বড় ঘটনা। বিলাসদ্রব্য উৎপাদন, ব্যবহার এবং বিশ্ব উষ্ণায়ন, এই যে নানা রকমের মানে আমরা এয়ার কন্ডিশনার, ফ্রিজ এবং এরকমের বিভিন্ন রকমের প্রসাধনী, স্প্রে, এই যে নানান ধরনের যে জিনিসপত্র ব্যবহার করি, এইগুলো আলটিমেটলি আবার প্রকৃতি, বিশেষ করে এগুলো মিথেন গ্যাস সহ নানান রকমের কার্বন ডাই বা ওজোন স্তর ধ্বংস করার জন্য যে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এইগুলো নির্গত করে। এর ফলে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যায়। বিশ্ব উষ্ণায়ন একটা আলাদা ইস্যু, সেটা আমরা
অন্য মানে আমাদের হয়তো পরে আলোচনায় আসবে, আমরা তখন দেখবো। তো এইভাবে দেখা যায় যে প্রকৃতিকে প্রভাবিত করে। এরপরে অবকাঠামো নির্মাণ, সেখানে যেটা হয় যে সেতু এবং বাঁধ নির্মাণ, তার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা। আবার সেখানে যে গাছের ব্যবহার, সেটিও আর একটা বিষয়। এইসব কিছু অবকাঠামো দিয়ে যেমন আমরা প্রায় দেখি যে যদি কেউ যে যমুনা ব্রিজ দিয়ে উত্তরবঙ্গে যান, দেখবেন যে যমুনা ব্রিজ অনেকটা এখন মানে যমুনা নদী ওই জায়গাটা অনেকটাই শুরু হয়ে গেছে, একটা ছোট খালের মতো তীর 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 করে পানি যায়। বর্ষাকালে আবার একটু মোটামুটি বাড়ে। আবার যখন বাঁধ নির্মাণ হয়, হ্যাঁ এটি মানুষের জন্য, মানুষের মানে ফসল, মানুষের সভ্যতা, মানুষের যোগাযোগ, যাতায়াত, মানুষের উন্নত জীবন, এইটার জন্য আমরা এই কাজগুলো করি, কিন্তু আলটিমেটলি এটি চূড়ান্ত ভাবে প্রকৃতির উপর এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রকৃতির ক্ষতি সাধন করা। এরপরে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার, এই যে আমরা ভূগর্ভস্থ পানি, গ্যাস, জ্বালানি, বনাঞ্চল, এইগুলো অতি ব্যবহার করে প্রকৃতিকে আস্তে আস্তে নিঃস্ব করে দিচ্ছে। এইখানে আমরা মোটামুটি বিষয়গুলো দেখি যে এই যে আমাদের ব্যবহার, কয়লা এটি বিভিন্ন সময় কি পরিমাণ ব্যবহার হয়, গ্যাস কি পরিমাণ ব্যবহার করি, তেল কি পরিমাণ ব্যবহার করি। এবং এটি আমরা মোটামুটি যদি দেখি যে একটা সময় কয়লার ব্যবহার বেশি ছিল 1860, সেই সময় থেকে মানে এর আগে কাঠের ব্যবহার হতো, এরপরে কয়লার ব্যবহার হয়, কাঠ থেকেও কয়লা হয়, আবার কয়লা প্রকৃতি থেকেও সংগ্রহ করা হয়। এবং 1920 এরকম সময় কয়লার ব্যবহার অনেক বেড়ে গিয়েছে, এরপরে আবার কয়লার ব্যবহার কিছুটা কমে। 1920-এর পর থেকে শুরু হয় তেল এবং গ্যাসের ব্যবহার, এবং এইটি ক্রমশ ব্যবহার হয়েই যাচ্ছে। এবং এই যে অতি ব্যবহার, এইটি আসলে এই যে জৈব জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা, সেইটি আলটিমেটলি আমাদের আহ প্রকৃতির উপরে বিভিন্নভাবে ক্ষতি সাধন করছে। তো এই ছিল মোটামুটি আপনাদের সাথে আজকের আলোচনা। জরুরি কোনো প্রশ্ন থাকলে সেইটি নিব, আর না হলে শেষ করবো। ওই যে বললাম যে আমার আর একটা ক্লাস আছে।